শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহ সীমান্ত থেকে আটক। সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রতিমন্ত্রী মাহবুবকে আজই তোলা হতে পারে আদালতে। 2009 থেকে গেল আগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা হচ্ছে, দেয়া হবে ক্ষতিপূরণ। এ পর্যন্ত জমা পড়েছে 2500 আবেদন। 2009 সাল থেকে 4 আগস্ট 2024 এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মেনে নেবে না বললেন মির্জা ফখরুল। উপদেষ্টারা নতুন দল করার কথা বলায় হতাশা প্রকাশ। নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, শরীয়ত সম্মতভাবে উদযাপনের পরামর্শ, রসুলের আদর্শে জীবন গড়ার তাগিদ। টেন্ডার ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। 3 বছরের চুক্তি থাকা রেন্টাল প্ল্যান্ট চলেছে বছরের পর বছর, দিতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও বা নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তছরূপ করা। গণ অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় গুলিতে প্রাণ হারানো পোশাক শ্রমিক সোহাগের পরিবারে থামেনি আহাজারি। অর্থাভাবে হচ্ছে না গুলিবিদ্ধ আরেক সন্তানের চিকিৎসা। বাচ্চা মানুষ এরা আনন্দের মতো গেছে। এই সময়তে আমার ফুলার বুকে যে চিন্তাগুলি দূর হইয়া গেছে। সোহাগের রূপে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে হোমা। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত সহ 4 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায় ভোরে সীমান্ত পার হওয়ার সময় তাদেরকে ধরে ফেলে স্থানীয়রা, পরে হেফাজতে নেয় ধোবাউড়া থানা পুলিশ। স্থানীয়রা জানায় গত রাত 2টার দিকে ধোবাউড়া সড়কের গয়াতলা বাজার হয়ে একটি প্রাইভেট কার উপজেলা হাসপাতালের সামনে গিয়ে থামে এবং সেখান থেকে সাংবাদিক মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, গণমাধ্যম কর্মী মাহবুবুর রহমান ও প্রাইভেট কার চালককে মোটরসাইকেলে করে সীমান্তে নিয়ে যায় 2 ব্যক্তি। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে। ভোর 6টায় ভারতের পলায়নকালে স্থানীয় জনগণ কর্তৃক এই দুবড় সীমান্ত এলাকায় ধৃত করে থানা হস্তান্তর করছে। থানা তাদেরকে নিরাপদ হেফাজতে রাখে এবং নতুন অফিসের সাথে আলোচনা করে তাদেরকে ঢাকাতে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা এ ব্যাপারে আরো বিস্তারিত জানবো। ময়মনসিংহে যাচ্ছি, আমাদের সহকর্মী হোসাইন শাহিদ আছেন সেখানে। শাহিদ, যাদেরকে আটক করা হলো তাদের ব্যাপারে পরবর্তীতে পুলিশ কি পদক্ষেপ নিচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন। তার সাথে আমি কথা বলেছি, তারা যদি আমাকে জানিয়েছেন যাদেরকে সাধারণ মানুষ সীমান্ত থেকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন তাদের প্রত্যেককে ঢাকায় পাঠানো হবে। তাদেরকে ময়মনসিংহে আনার একটি গুঞ্জন ছিল, কিন্তু সেটি এখন আর হচ্ছে না। সরাসরি ধোবাউড়া থেকে তাদেরকে ঢাকায় পাঠানো হবে। ঢাকায় দেখা হবে যে তাদের কারো নামে কোনো ধরনের মামলা এর আগে হয়েছে কিনা বা আছে কিনা বা কোনো মামলার আসামি কিনা জানাভুক্ত, এইসব বিষয় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা ঢাকাতেই নেওয়া হবে। মূলত এখন ময়মনসিংহ থেকে ঢাকায় পৌঁছানোর কাজ ময়মনসিংহ জেলা পুলিশ করছে। এতটুকু আমাকে ময়মনসিংহ জেলা পুলিশ থেকে আমাকে জানানো হয়েছে।
তবে এই এখনো পর্যন্ত তারা ধুবাউড়া থানার ভিতরেই রয়েছেন এবং পুলিশ হেফাজতে আছেন। শুনছিলাম, বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ শাহিদ। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে রাজধানীর বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং মাহবুব আলীকে গ্রেফতার করা হয় সেগুনবাগিচা থেকে। পুলিশ জানিয়েছে আজই তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। নীলফামারী ২ আসন থেকে টানা ৫ বার সংসদ সদস্য নির্বাচিত আসাদুজ্জামান নূর জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে রাজনীতিতে আসলেও ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে যোগ দেন আওয়ামী লীগে। এর মধ্যে ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব পান আওয়ামী লীগ সরকারের সংস্কৃতি মন্ত্রী হিসেবে। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নরতন কলোনি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণের ঘটনায় রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। একই রাতে গ্রেফতার করা হয় আওয়ামী লীগ সরকারের সাবেক বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাকে। ওই মামলায় ৭ নম্বর এজাহারভুক্ত আসামি মাহবুব আলী। ২০১৪ সাল থেকে হবিগঞ্জ ৪ আসনে টানা ২ বার সংসদ সদস্য ছিলেন মাহবুব আলী। ২০১৮ সালে দায়িত্ব পান বিমান প্রতিমন্ত্রীর। সে সময় ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। গত জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে হেরে যান যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ সাইদুল হকের কাছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে এ নিয়ে গ্রেফতার হলো ২৭ জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ২০০৯ সাল থেকে ২০২৪-এর আগস্ট পর্যন্ত প্রশাসনের বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। ক্ষতিপূরণ পেতে এখন পর্যন্ত ২৫০০ আবেদন জমা পড়েছে বলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সকালে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি বললেন, পদবঞ্চিতদের বিষয়টি খতিয়ে দেখতে সাবেক সচিব জাকির হোসেনকে প্রধান করে এই বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে থাকবে আইন, স্বরাষ্ট্র, মন্ত্রিপরিষদ, অর্থ, জনপ্রশাসনের প্রতিনিধি। ৩ মাসের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিবেন, আর যার ভিত্তিতেই বঞ্চিত কর্মকর্তাদের আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা হবে। কর্মকর্তাদের মাঝে যারা এখনও কর্মক্ষম তাদেরকে ফিরিয়ে আনা হতে পারে বলেও সিনিয়র সচিব জানিয়েছেন। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত যাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তারাই এই প্রক্রিয়ার আওতায় আসবে বলে জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ৪ আগস্ট ২০২৪ এই পিরিয়ডের মধ্যে যারা বঞ্চিত হয়েছেন নানানভাবে ইত্যাদি, তাদের বিষয়গুলি কেস টু কেস বিবেচনা করে সরকারকে সুপারিশ করবে কাকে কোন জায়গায় নেওয়া যায়। এবং এটাকে আমাদের যারা চাকরি চলে গেছেন, চাকরি করে বিদায় নিয়েছেন, শুধুমাত্র তাদের জন্য, যারা চাকরিতে আছেন তাদের জন্য এটা কোনো বিষয় না। দেশের সব সংস্কার কাজ যদি অন্তর্বর্তী সরকার করে তাহলে জনগণ ও সংসদের দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU-তে জাসদের আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সুফল নষ্ট করতে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে। রাজনীতির বিভিন্ন ইস্যুতে আলোচনা করতে গিয়ে বিএনপি মহাসচিব বললেন, এই সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন
তারাও বলছেন নতুন দল গঠন করতে হবে। তাহলে তারা কিভাবে নিরপেক্ষ হবে সেই প্রশ্ন তোলেন ফখরুল। দ্রুততম সময়ের মধ্যেই মিথ্যা মামলা প্রত্যাহার ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি তিনি জানিয়েছেন। যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে। তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। আজ 12ই রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে রাজধানী সহ দেশ জুড়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আর সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন নানা বয়সের মুসল্লিরা। সকাল 10টার দিকে দিনটি উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া মাইনিয়া মাইজ ভান্ডারি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়, আর সেখানে অংশগ্রহণ করেন কয়েকশো মুসল্লি। এছাড়াও জশ্নে জুলুসের আয়োজন করে সেহাবিয়া দরবার শরীফও। সকালে মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকা থেকে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। মুসল্লিরা বলেছেন, মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময়, আর এই উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে দিনটি পালন করা হচ্ছে বলে তারা জানিয়েছেন। বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। আল্লাহ রসুলের মহব্বত বললে হবে না। আল্লাহ রসুলের প্রেমটা আসলে কি, আল্লাহ রসুলের মেসেজটা কি? আল্লাহ রসুলের মেসেজ হলো তোমরা শান্ত হও, তোমরা ঝগড়ায় লিপ্ত হও না, দ্বন্দ্বে লিপ্ত হও না, এক মুসলমান আরেক মুসলমানের সামনে তরবারি ধরো না। এই রবিউল আউয়াল মাসে ওনার আগমন হয়েছে বৈষম্যহীন একটা রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে। আমরা আজকে এই বৈষম্য চলছে সমাজে, বৈষম্য চলছে প্রতিটা জায়গায়, সেটা আমরা দেখতে চাই না। আজ 12ই রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করেন মুসলিমরা। এই উপমহাদেশে মিলাদুন্নবী পালনের ঐতিহ্য 400 বছরের। সুন্নি মতাদর্শী ইসলামী চিন্তাবিদরা বলছেন, শরীয়তসম্মতভাবে ঈদে মিলাদুন্নবী পালনের তাৎপর্য রয়েছে, তবে এ নিয়ে কিছু ইসলামী চিন্তাবিদের দ্বিমত রয়েছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও মৃত্যু আরবি রবিউল আউয়াল মাসে। 12ই রবিউল আউয়াল জন্মদিনকে উপলক্ষ করে বাংলাদেশে ঈদে মিলাদুন্নবী পালনের ইতিহাস 400 বছরেরও বেশি পুরনো। ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলামে মহানবীর জন্মদিন বিশেষ তাৎপর্য বহন করে। সমগ্র বিশ্ব জগতের কর্তব্য রাসূলের আগমনে উৎসাহ, আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করা, বিশেষত মুসলমানদের জন্য এবং এই উম্মতের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন মানব জাতির দিশারি হিসেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মক্ষণ এবং জন্মসাল এবং জন্মের ইতিবৃত্ত আলোচনা করতে পারা, এটা সত্যি সব বড় ধরনের একটি ইবাদতের অংশ, এবং এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রাপ্ত হওয়ার বান্দাদের গুণাবলীর মধ্যে অন্যতম একটি। মহানবীর আগমন পুরা জাহানের জন্য বরকতময় বলে উল্লেখ করে ইসলামী চিন্তাবিদরা এদিন মিলাদ, নফল রোজা ও ইসলামী বয়ানের উপর গুরুত্ব দিয়ে থাকেন। উচ্ছ্বাস প্রকাশ করব আমাদের সর্বোচ্চটা দিয়ে, তবে সেটা হবে শরীয়তের সীমারেখার মধ্যে। মিছিল, আনন্দ মিছিল, শোভা মিছিল করতেই পারি, সাথে সাথে আমাদেরকে এই দিনে দৃঢ় শপথ নিতে হবে, আমাদের এই দুনিয়ার জীবনটা বড়ই ঠুনকু, একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জীবনের সফলতা হবে রাসূলের অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীর কাছ থেকে প্রাপ্ত কোনো আমল আমরা গ্রহণ করে সেটা সুন্নাহ হিসেবে গ্রহীত হবে আল্লাহ তাআলার কাছে, এবং যারা এই কাজগুলি করবে সেটা সওয়াবের অন্তর্ভুক্ত হবে। আর যারা মন গড়া যদি কোনো কিছু করে থাকে সেটা বেদাত হিসেবে আখ্যায়িত হবে। মিছিল করা, শোভাযাত্রা করা আমরা সাহাবীদের কাছ থেকে দেখিনি। ঈদে মিলাদুন্নবী পালন হয় বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে এই দিন সরকারি ছুটি থাকে। নূর নবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
দেশের কয়েক জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নিমজ্জিত উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চল। মাঝরাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে উপকূলে, এতে করে বাগেরহাটের সদরসহ উপকূলের নিম্নাঞ্চল তলিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়ার উন্নতি হচ্ছে। এদিকে ভারী বৃষ্টিতে জলমগ্ন খুলনার রাস্তাঘাট অলিগলি জলাবদ্ধ হয়ে পড়েছে নগরীর দোলখোলা, মিস্ত্রিপাড়া, মৌলভীপাড়া সহ বিভিন্ন নিম্নাঞ্চল। এতে করে শ্রমজীবীরা বিপাকে পড়েছেন। খুলনা আবহাওয়া অফিসের মতে গত 24 ঘন্টায় 154 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দুর্ভোগটা তো বিশাল ভয়াবহ অবস্থা। বৃষ্টি সামান্য হইলেই মনে করেন রোডে পানি পেতে যায়, তাহলে মনে করেন রোডের কি লাভ হইলো? বৃষ্টিতে ভাঙাচোরা রাস্তা, পানিতে তোলা গেছে, চলাফেরা করতে অসুবিধা রিক্সা নিয়ে। 100 কোটি টাকার প্রকল্প খুলনার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু আসলে আমরা যেরকম সুফল পাওয়া গেছে সেরকম সুফল আমরা পাচ্ছি না। 3 দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত যশোরের জনজীবন। এরই মধ্যে নিমজ্জিত শহরের বেশিরভাগ এলাকা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে। স্থবির জনজীবন, চরম ভোগান্তিতে নগরবাসী। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছে না, আর এতে করে খেটে খাওয়া মানুষের আয় কমেছে। বৃষ্টি কমায় পানি নামতে শুরু করেছে নোয়াখালী থেকে, তবে এখনও জলমগ্ন সেনবাগ, সোনাইমুড়ি, বেগমগঞ্জের নিচু এলাকা। বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই গত কদিনের অবিরাম বৃষ্টিতে আবারও নিমজ্জিত হয় নোয়াখালীর নিম্নাঞ্চল। এতে করে 5 উপজেলায় পানিবন্দী হয়ে পড়ে অন্তত 12 লাখ মানুষ। নতুন করে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে 40,000 বানভাসী। লক্ষ্মীপুরেও একই পরিস্থিতি। গতকাল রাত থেকে বৃষ্টি না হওয়ায় প্লাবন পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। এদিকে ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের কিছু কিছু এলাকা এখনও জলবদ্ধই রয়েছে। চকরিয়া, পেকুয়া, রামু উপজেলার নিম্নাঞ্চলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। আর সড়ক ডুবে যাওয়ায় চলাচল করতে হচ্ছে এখন নৌকায়। যেসব এলাকা থেকে পানি নেমে গেছে সেসব এলাকার ক্ষত চিহ্ন এখন স্পষ্ট হচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রামীণ সড়ক, বেড়ি বাঁধ ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নতুন করে বৃষ্টি না হওয়ায় দ্রুতই পানি নেমে যাচ্ছে। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ামিন হোসেন জানিয়েছেন, জেলার 9 উপজেলার মধ্যে 5টি উপজেলা ও 3টি পৌরসভায় সবচেয়ে বেশি জলমগ্ন। আর এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি উঠছিল, আমাদের উঠানেও গেছিল, কিন্তু বাড়িতে ঢুকে নাই। তো আবার বৃষ্টির দিনে পানি নামে গেছে, এখন আমরা হাঁটাচলা করতে পারতেছি। কাল ভরাট, মানে কালের কোনো সংস্কার নাই। পানি আসলে এদিকে রাস্তাটা ডুবে যায়, এই পারে মানুষের কষ্ট হয়। বৃষ্টি হলে আপনার একটু পানি হয়ে যায়, মানে এই ব্যবস্থা যদি থাকতো পানি চলাচল হওয়ার, তাইলে অবশ্যই কমা যেত আর কি। এতদিন থাকার অবস্থা হচ্ছে আপনার মূলত কোনো দিকেই সুযোগ নেই যাওয়ার পানিগুলো। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যেতে চাচ্ছি। সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে। তাজনুর, কক্সবাজারে জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কেমন দেখলেন জানাবেন। পানি যেহেতু নামতে শুরু করেছে, পুনর্বাসন আর প্রশাসনিক কার্যক্রম আসলে কতটুকু এগিয়েছে? দেখুন, প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা এখনো পুরো ক্ষতি নিরূপণ করার যেই সার্বিক যে হিসেব, সেই হিসেব তারা নিরূপণ করার কাজেই ব্যস্ত রয়েছেন। এখন পর্যন্ত সেই অর্থে একেবারে পরিপূর্ণ হিসাব বা তাদের যেই উদ্যোগ, সেই ব্যাপারে খুব পরিষ্কার তথ্য কিংবা একেবারে পরিপূর্ণ তথ্য সেই অর্থে আসলে নেই। তবে যে এলাকায় রয়েছি, পেকুয়া উপজেলা, মূলত পেকুয়া উপজেলার বিস্তীর্ণ গ্রাম এবং সেখানে যে শত শত হাজার হাজার বাড়িঘর যে জলমগ্ন পানিতে ডুবে আছে, সেটি আপনি নিশ্চয়ই এই যে ক্যামেরার লেন্সে আপনি দেখতেই পাচ্ছেন। শুধুমাত্র সড়কটুকু বাদ দিলে, অর্থাৎ চলাচলের কক্সবাজার শহর থেকে পেকুয়া যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি বাদ দিলে তার দুপাশ দিয়ে যে বিস্তীর্ণ গ্রাম রয়েছে, ফসলি জমি রয়েছে, সব কিন্তু এখনো পানিবন্দী, আপনি দেখতেই পাচ্ছেন। এবং শুধু এই পাশটি নয়, বরং এই দুধার দিয়ে যতগুলো গ্রাম রয়েছে এবং সেখানকার মানুষের আসলে দুর্ভোগের সীমা নেই। একটু আগে একজন কৃষকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আসলে খুব আক্ষেপ করে বলছিলেন যে মাঠে তার ধানি ফসল ছিল, ধানি জমি ছিল, সেই জমি ডুবে গিয়েছে। ফলে আবাদি যেই ধান ক্ষেত, সেটি যেমন ডুবে গিয়েছে, একই সঙ্গে তার বাড়িতে থাকা যেই গবাদি পশু, তাদের এই মুহূর্তে খাদ্য সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে একেবারে দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষ যারা, সেই রকম শ্রমজীবী মানুষদের কিন্তু এই গত 3-4 দিন পানিবন্দী থাকার ফলে বাড়িতে তাদের যে নৈমিত্তিক আয়োজন খাবার দাবারের, সেই ব্যাপারটিও কিন্তু এরই মধ্যে নিঃশেষ হয়ে গিয়েছে। সব মিলিয়ে আসলে এই এলাকার মানুষ, অর্থাৎ পেকুয়ার বিস্তীর্ণ এলাকার মানুষ যারা, তাদের কিন্তু ভীষণ রকম খারাপ সময় যাচ্ছে, সেটি এক কথায় বলাই যায়।
সব মিলিয়ে আসলে তাদের সহযোগিতা দরকার। একই সঙ্গে যে রাস্তাঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বাঁধ ভেঙে গিয়েছে, এবং সেই বাঁধ ভেঙে যাওয়ার ফলে যদি খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেরামত করা না যায়, সেক্ষেত্রে যেটি হবে যে পরবর্তী সময়ে আবারও যদি এরকম ভারী বৃষ্টি হয় কিংবা পাহাড়ি ঢল হয়, তখন কিন্তু এখন যেই ক্ষয়ক্ষতি হয়েছে তখন কিন্তু সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ আসলে বেড়ে যাবে। সব মিলিয়ে কক্সবাজারের নিম্নাঞ্চল যেটি, এই মুহূর্তে আমরা পেকুয়াতে যেমন রয়েছি, আমরা একটু আগে চকরিয়াতেও দেখে এসেছি, সব মিলিয়ে এই দুই উপজেলার মানুষ বিশেষ করে এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করছে এবং কষ্টে আছে। শুনছিলাম, ধন্যবাদ। স্থল নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, কিন্তু বাংলাদেশে প্রভাব রয়েছে। এখনও সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খুলনা, রাজশাহী, রংপুর বিভাগে অতি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আর তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আজকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে 22 তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকায় 138 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে আরিচায় 189 মিলিমিটার। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এখনো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে খুলনা এবং রাজশাহী বিভাগে। তবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে গেছে। আজকে 1 পশলা বা 2 পশলা বৃষ্টি হতে পারে। আগামীকালের পর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই। সরকারি ছুটির দিনেও সচল গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চল, উৎপাদন চলছে। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা, তবে অল্প কিছু কারখানায় ছুটি রয়েছে। সময় মতো রফতানি আদেশ অনুযায়ী পণ্য পাঠাতে চায় উদ্যোক্তারা, এবং কয়েকদিনের শ্রমিক অসন্তোষের কারণে কোনো কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক কারখানায় কাজের চাপ বেশি, আর এজন্য সরকারি ছুটির দিনেও শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রাখা হয়েছে। অল্প সংখ্যক কারখানায় ছুটি রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে। কোনো টেন্ডার ছাড়াই 90টি বিদ্যুৎ কেন্দ্র তৈরির অনুমতি দিয়েছিল আওয়ামী লীগ সরকার। এমনকি এটি নিয়ে প্রশ্ন উত্থাপন বন্ধ করতে 2 বছরের জন্য করা দায়মুক্তি আইনও বহাল রাখা হয় 15 বছর। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে করমুক্ত সুবিধা দেওয়া হয় 20 বছরের জন্য। আর এত কিছুর বাইরে গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ হিসেবেই বেসরকারি খাতকে 1,36,000 কোটি টাকা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দ্রুত সংকট চিহ্নিত করে দোষীদের শাস্তি ও ভবিষ্যতে অনিয়ম প্রতিরোধে কার্যকর নির্দেশনা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। 2009 সালে সরকার গঠনের পর একের পর এক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয় আওয়ামী লীগ সরকার। দ্রুত উৎপাদনের কথা বলে দরপত্র ছাড়াই এসব অনুমোদন পায় কয়েকটি কোম্পানি। এটাকে আইনি বৈধতা দিতে 2010 সালে প্রণীত হয় দায়মুক্তি আইন, যা বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন নামে পরিচিত। সেখানে বলা হয়, কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট প্রশ্ন উত্থাপন করা যাবে না। মাত্র 2 বছরের জন্য এ আইন করা হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে তা টিকিয়ে রাখা হয় 15 বছর। বিশেষ ক্ষমতা আইনের বাইরে সর্বনিম্ন 3 থেকে 20 বছর পর্যন্ত করমুক্ত সুবিধা পেয়েছে কয়েকটি বিদ্যুৎ কোম্পানি। 3 বছরের চুক্তিতে থাকা রেন্টাল কেন্দ্রগুলোর কয়েকটি চলেছে বছরের পর বছর। সেগুলোর জন্য গুনতে হয়েছে বিশাল অঙ্কের ভাড়া। একটা সময় পরে গিয়ে যখন অনেক বেশি ক্যাপাসিটি বাড়তে শুরু করলো, সে সময় এই ধরনের ক্লজ না দিলেও আবার নতুন বিদ্যুৎ কেন্দ্র কমিয়ে আনলেও আমাদের জন্য হতো। যে উদ্দেশ্যে প্রণোদিত হয়ে আইন তৈরি করা হয়েছে, সেই উদ্দেশ্য ছিল লুণ্ঠন বা তসরুপ করা। সেই তসরুপকে এই আইন দিয়ে প্রলং করা হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, সুরক্ষিত করা হয়েছে। এই আইন বাতিল করার সঙ্গে সঙ্গে আইন প্রণেতা, যারা আইনের সঙ্গে প্রণয়নের সঙ্গে জড়িত ছিল, তারা অপরাধ করেছে। বিদ্যুৎ কেন্দ্রগুলো 80% প্ল্যান্ট ফ্যাক্টর বা সক্ষমতায় চলার কথা, যদিও বেশিরভাগই চলেছে 60-এর নিচে। দেশে এখন বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা 27,000 মেগাওয়াটের মতো, যদিও গড়ে উৎপাদন করা হয় 13 থেকে 14,000 মেগাওয়াট। যদিও বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ নিয়মিতই শোধ করেছে সরকার। 2022-23 অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায়
18,000 কোটি টাকা। এক বছরে তা 58 ভাগ বেড়ে দাঁড়িয়েছে 28,000 কোটি টাকায়। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে মুনাফা চলে গেছে সেই অলিগারদের হাতে, এবং তারপরে তো মুনাফাগুলো কোথায় চলে গেছে? বাংলাদেশ ব্যাংকের সেই 7-8 মিলিয়ন ডলার চলে যাওয়ার মতো করে। জনগণের অর্থ উদ্দেশ্যমূলকভাবে বিনিয়োগকারীদেরকে সুযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এবং তারা এক ধরনের যৌথভাবে যোগসাজশের মাধ্যমে আত্মসাৎ করার সুযোগ তৈরি করা হয়েছে, যার মূল্যটা এবং যার ফলে বিদ্যুতের মূল্য আমাদের অনেক বেশি দিতে হয়েছে জনগণকে। গত 16 বছরে কেবল ক্যাপাসিটি চার্জ বাবদ যত টাকা দেয়া হয়েছে তা 4টি পদ্মা সেতু তৈরির খরচের চেয়েও বেশি। এসব ঘটনা খতিয়ে দেখে বিদ্যুৎ খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। রিফর্ম কমিশনটা সংশ্লিষ্ট যাতে স্বার্থ সংঘাত মুক্ত থাকে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন সুনামগঞ্জের দুই ভাই সোহাগ ও শুভ। 5 আগস্ট মিছিলে পুলিশের গুলিতে সোহাগ প্রাণ হারায় আর গুলিবিদ্ধ হয় শুভ। 2 সন্তানের শোকে পাগল প্রায় বাবা মা। অর্থের অভাবে শুভর প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না হতদরিদ্র এই পরিবারটি। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ সোহাগ মিয়ার বাবা মার চোখের পানি থামছে না কিছুতেই। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গোলামীপুরে সমাহিত করা হয়েছে সোহাগকে। পরিবার জানায় 2019 সাল থেকে ঢাকায় 2 ভাই সহ পোশাক শ্রমিকের কাজ করত সোহাগ। আন্দোলনের ডাকে সাড়া দিয়ে 2 ভাই বেলাল ও শুভকে নিয়ে যোগ দিয়েছিলেন মুক্তির মিছিলে। আন্দোলনে নিহত হন সোহাগ আর গুলিবিদ্ধ হন শুভ। যা সামর্থ্য ছিল আমরা করাইছি, এখনো করানোর জন্য চেষ্টা করি, ঠিক আছে, কিন্তু টাকা পয়সার অভাবে আমরা করতে পারি না। আমার পাও অনেক যন্ত্রণা করে, ব্যথা করে, এর লাগি মনে করে ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে পারতেছি না, আজকে কয়েকদিন ধরে ওষুধ খাইতে পারতেছি না, পাও অনেক যন্ত্রণা করতেছে। 2 সন্তানের করুণ পরিণতিতে দুশ্চিন্তা ঘিরে ধরেছে দারিদ্র্যপীড়িত পরিবারটিকে। বাচ্চা মানুষ ফুর্তি আমাদের গেছে, বেরিয়ে 10-20 দরে বাড়িয়ে গেছে, এরা আনন্দের মতো গেছে। অনেক এই সময় নাচতেছে ফিরতেছে, এই সময়তে আমার ফুলার প্রকৃতি চিন্তাগুলি দূর হয়ে গেছে। তাই আমার এই সোহাগের উপরে আমার বল ভরসাটা বেশি আছিল, তখন তার আমার দুনিয়ার থাহা মরা হয়েছে সমান। বাসাটা আছেন রাস্তার লোকে, আমরা যে সময় ছাত্ররা ডাক দিচ্ছে আমরা ওই সময় গেছি। বাড্ডা থানার সামনে যাওয়া মাত্রই পুলিশে এলোপাতারি গুলি শুরু করছে। সোহাগ হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবি প্রতিবেশীদের। একই সাথে দরিদ্র পরিবারটির পুনর্বাসনও চাইছে তারা। বর্তমান অবস্থা হয়েছে আসলে তার বিশেষ করে তার গড়েই নেই, একবারে থাকার মতো এই যে জায়গাটা ওই জায়গাটাও ওদের না। সোহাগের উপরেই তারা বল ভরসা আছিল। সোহাগে খামাই করছে, মা বাপরে খাবাইছে, এই সোহাগের অবস্থা মারা যাবার পরে তার মা বাবা অসহায়। এক ভাই মারা গেছে, মারা গেলে 4 ভাই যে মনে করেন সরকার যদি মনে করেন ওদেরকে একটা চাকরি দেয় তাহলে মনে করেন ওরা একটু ভালো চলতে পারবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানীর বাড্ডায় পুলিশের গুলিতে প্রাণ হারান সোহাগ মিয়া। সাবরিনা লিজা, যমুনা নিউজ। স্থানীয় সক্ষমতার কথা বলা হলেও বিদেশ নির্ভর প্রযুক্তি এবং পরামর্শকদের দাপট ছিল আইসিটি খাতে। বেসুমার লুটপাটের জন্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী বরাবরই স্থানীয় প্রযুক্তিবিদদের এড়িয়ে চলছেন। আর তৃতীয় পক্ষ কিংবা নাম কাওয়াস্তে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের হাতেও তুলে দেওয়া হয়েছে শত শত কোটি টাকার প্রকল্প। বিশ্লেষকরা বলছেন এতে করে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের পাশাপাশি বিদেশি নির্ভরতাও বাড়ানো হয়েছে, যার জন্য কাঙ্ক্ষিত সফলতা আসেনি ডিজিটাল খাতে। শেখ হাসিনা সরকারের 15 বছরে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগের পরিমাণ 65,000 কোটি টাকার বেশি। নেওয়া হয়েছে একের পর এক প্রকল্প। সেবার পরিধি বিস্তার এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি আইসিটিতে স্থানীয় প্রযুক্তিবিদদের সম্পৃক্ততার কথা বলা হলেও বাস্তবে ঘটেছে উল্টো চিত্র। সরকারের 2000-এর বেশি প্রযুক্তিবিদ উপেক্ষিত থেকেছে। বিশেষ কতিপয় আমলা তাদের সুবিধার্থে আমাদের যে কনসালটেন্ট যারা আছে, কনসালটেন্টের মাধ্যমে যদি কোনো কাজ করানো হয়, প্রজেক্ট বাস্তবায়ন করা হয়, তাহলে একই কাজ 2বার 3বার করাতে পারে, একই টাকা বারবার নিতে পারে।
আইসিটির বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান তলানিতে। ডেভেলপমেন্ট ইন্ডেক্সে স্কোর 100-র মধ্যে 62-তে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি সূচকে 174-এর মধ্যে 113-তে। ইন্টারনেট গতিতে 147 দেশের মধ্যে 109। ফ্রিল্যান্সিং এর তালিকাতেও পেছনের সারিতে বাংলাদেশ। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ লুটপাট করতে নন টেকনিক্যাল ব্যক্তিদের প্রাধান্য দেয়া এবং ইচ্ছে পূরণে বিভিন্ন প্রকল্পে বিপুল পরিমাণ বিনিয়োগ করায় সূচকে এগুতে পারেনি বাংলাদেশ। বিদেশি বা লোকবল রিসোর্স করে যখন ওই প্রকল্পটা বাস্তবায়ন করা হয়, এখানে বেশ কিছু ঘটনা ঘটে। প্রথমত আপনাদের ওনারশিপে ঘাটতি হয়, কারণ উনি যেহেতু বিদেশি পরামর্শক, সঙ্গত কারণে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে উনি চলে যাবেন অথবা এই প্রকল্পটা শেষ হবে। সেক্ষেত্রে ওনার অবর্তমানে এটা কিন্তু একটা ঝুঁকির মুখে পড়ে। অর্থ লোপাটের সুযোগ তৈরি করতে নানা ধরনের ছকে ফেলে বিনিয়োগ পরিকল্পনা করেছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। দুর্নীতির হোতাদের বিচারের আওতায় আনার দাবি প্রযুক্তি সংশ্লিষ্টদের। এই টাকা যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বা আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে সঠিকভাবে ব্যবহার হতো, তাহলে কিন্তু আমাদের এই সেক্টরটার চেহারাই পাল্টে যেত। স্বজনপ্রীতি করে বিভিন্ন রাজনৈতিক বিবেচনায় এই প্রজেক্টগুলোকে আসলে নষ্ট করা হয়েছে এবং এখান থেকে শয়ে শয়ে আমি মনে করি ইনফ্যাক্ট হাজার হাজার কোটি টাকা আসলে লুটপাট করা হয়েছে। গেল 15 বছরে প্রকল্পের নামে এ খাতে কি ধরনের অর্থ লোপাট হয়েছে তা খতিয়ে দেখতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ শুরু করেছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে ডিম, সোনালী ও ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছে 11 টাকা 87 পয়সা। সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা আর ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল প্রাণী সম্পদ অধিদপ্তর সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, পোলট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। এই গ্রুপের মতামতের ভিত্তিতেই কৃষি বিপণন অধিদপ্তর মূল্য নির্ধারণ করে। এ সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে সোনালী ও ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায় কৃষি মন্ত্রণালয়। আর ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা, খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হয়েছে। আবারও আমন্ত্রণ, দুপুরের বাংলাদেশ দেখছেন। কানে গুলিবিদ্ধ হওয়ার 2 মাসের মাথায় আবারও হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা। ফ্লোরিডায় নিজের গলফ ক্লাবেই হামলার মুখে পড়তে যাচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার দিকে বন্দুক তাকও করেছিল হামলার চেষ্টাকারী, তবে সিক্রেট সার্ভিসের তৎপরতায় নস্যাৎ হয়ে যায় এই চেষ্টা। অস্ত্র ফেলে পালিয়ে গেলেও কিছুক্ষণের মধ্যেই আটক করা হয় রায়ান ওয়েজলি রুথ নামের ওই ব্যক্তিকে। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের এই গলফ ক্লাব আগে থেকেই বেশ আলোচিত। চারদিকে ঝোপঝাড়ে ঘেরা কম্পাউন্ডে রোববার দুপুরেও গলফ খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 1:30 নাগাদ হঠাৎ সিক্রেট সার্ভিস এজেন্টদের নজরে এলো সন্দেহজনক কিছু। ট্রাম্পের অবস্থান থেকে 4 থেকে 500 গজ দূরে ঝোপঝাড়ের মধ্য দিয়ে উকি দেয় একটি বন্দুকের নল। সাথে সাথেই সেদিকে 4 রাউন্ড গুলি ছোড়েন সিক্রেট সার্ভিসের গানম্যানরা। দৌড়ে পালিয়ে যায় অস্ত্রধারী। কালো নিশান কারে চেপে দ্রুত গতিতে ছুটে যায় সে। গাড়ির ছবি ও লাইসেন্স প্লেটের ছবি তুলতে সক্ষম হন এজেন্টরা। ঘটনাস্থলে পাওয়া যায় AK-47 স্টাইল ফায়ারআর্ম, গোপ্রো ক্যামেরা ও ব্যাকপ্যাক। গলফ কোর্সের 38 মাইল দূর থেকে আটক করা হয় হামলা চেষ্টাকারীকে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে FBI সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো। ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার চেষ্টার ঘটনায় প্রধান তদন্তকারী হিসেবে কাজ শুরু করেছে FBI। বেশ কয়েকটি তদন্তকারী দল, ক্রাইসিস রেসপন্স টিম, বোমা বিশেষজ্ঞ ও তথ্য প্রমাণ বিশ্লেষক মোতায়েন করা হয়েছে। বাসিন্দাদের আপাতত গলফ কোর্সের আশেপাশের এলাকা এড়িয়ে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে হত্যা চেষ্টার জেরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। ফ্লোরিডায় তার মারেলাগো রিসোর্টের চারদিকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডরথি থাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে হত্যা চেষ্টার পরও হাল ছাড়বেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিছুই দমাতে পারবে না তাকে। ভক্তদের উদ্দেশ্যে এক ইমেইলে এমনই বার্তা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। হত্যা চেষ্টার ঘটনার পর ডোনাল্ড ট্রাম্পের এক বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির এবং সমর্থকদের উদ্দেশ্যে। এতে ট্রাম্প বলেন তিনি নিরাপদে আছেন, সুস্থ আছেন, পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম
ট্রুথে এক পোস্টে মার্কিন সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানায় এই রিপাবলিকান নেতা। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসাও করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এটি ট্রাম্পের উপরে দ্বিতীয় সম্ভাব্য হত্যা চেষ্টা। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন দেখবেন ঠিক দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল।